স্টুডেন্ট, ওয়েলকাম টু এসপি ইনস্টিটিউট। আগের দিন আমি তোমাদের লাইটের রিফ্লেকশন অফ লাইট পড়িয়েছিলাম, তো তার কিছু পার্ট আমাদের বাকি থেকে গেছিল। আর আজকে পড়াবো রিফ্রাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ। তো আগের দিন যেখানে শেষ করেছি আমরা তারপর থেকে দেখে নিচ্ছি। তো ফার্স্ট যেটা আমরা করবো সেটা ইউজ অফ কনকেভ মিরর। কনকেভ মিরর মানে হচ্ছে অবতল দর্পণ। তো অবতল দর্পণ হচ্ছে কোথায় কোথায় ইউজ করা হয়। ফার্স্ট হচ্ছে দেখো শেভিং মিরর। শেভিং মিরর মানে যে মিরর দিয়ে আমরা হচ্ছে মানে যে মিরর দিয়ে ছেলেরা দাড়ি কাটে, তো সেই শেভিং মিরর ইউজ করা হচ্ছে কনকেভ মিরর। আর একটা কথা ইউজ করা হচ্ছে মাইক্রোস্কোপ করা হচ্ছে, টেলিস্কোপ করা হচ্ছে। আর একটা জিনিস করা হয় সেটা হচ্ছে ডেন্টালে দাঁতের যে চিকিৎসা হয় সেখানে যে ডেন্টিস্টরা যে আয়না দিয়ে আমাদেরকে দেখে পুরো মুখটা, তো সেইখানে ইউজ করা হচ্ছে কনকেভ মিরর। তো এটা অনেকবার এক্সামে চলে এসেছে যে দন্ত চিকিৎসায় কোন মিরর ইউজ করা হয়, তো অ্যান্সার হবে হচ্ছে কনকেভ মিরর। তারপর চলে আসে ইউজ অফ কনভেক্স মিরর। কনভেক্স মিরর কোথায় কোথায় ইউজ করা হয়? অ্যাজ এ রিয়ার ভিউ মিরর। ঠিক আছে, গাড়িতে যে রিয়ার ভিউ মিরর ইউজ করা হয় সেখানে কি ইউজ করা হয়? কনভেক্স মিরর। আচ্ছা, এখানে ডেন্টালের ক্ষেত্রে কেন কনকেভ মিরর ইউজ করা হয়? কনকেভ মিররের একটা প্রপার্টিস ছিল যে কোনো ছোট যদি কোনো বস্তু হয় তো তার যে ইমেজ ফরমেশনটা হবে সেটা কি হবে? অনেক বড় হবে। তো ডেন্টিস্টের এখানে কি দেখা যাবে যে তোমার যদি দাঁতটা দেখতে চাই তাহলে দাঁতটাকে কি দেখাতে হবে? অনেক বড় দেখাতে হবে। তো এই প্রপার্টিসটা কার আছে? এটা হচ্ছে কনকেভ মিররের আছে, যে ছোট জিনিসকে অনেক এনলার্জ করে দেখাবে। তো সেই জন্য এখানে কনকেভ মিররের ক্ষেত্রে কি ইউজ করা হয়? এই দন্ত চিকিৎসায় কনকেভ মিরর ইউজ করা হয়। নেক্সট হলো আছে কনভেক্স মিরর। কেন গাড়ির রিয়ার ভিউ মিরর ইউজ করা হয়? কারণ গাড়ি যখন যায় তার পেছনে কি করা হয়? অনেক গাড়ি যখন আসে সেগুলোকে দেখার প্রয়োজন হয়। তো যদি অনেকগুলো গাড়ি ক্ষুদ্র আকারে অনেকগুলো একটা আমি মিররের মধ্যে দেখতে পারি তাহলে সেটা কি হবে? অনেক বেশি সুবিধাজনক হবে। তো সেই জন্য হচ্ছে গাড়ির রিয়ার ভিউ মিররে কি ইউজ করা হয়? কনভেক্স মিরর ইউজ করা হয়। ওকে, নেক্সট চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে মিররের যে ফর্মুলা ছিল, এটা আগে মিররের যে ফর্মুলা ছিল সেটা আজকে দেখে নেবো আমরা। মিররের ফর্মুলাটা কি? মিররের ফর্মুলা হচ্ছে কোন বস্তুর যে ডিসটেন্স, বস্তুকে কি দিয়ে ইউজ করা হয়? ইউ। ঠিক আছে, তাহলে বস্তুর যে ডিসটেন্স সেটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়, এবং ইমেজ যেটা ফর্ম করা হচ্ছে তার যে ডিসটেন্স সেটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। এফ মানে হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে সূত্রটা কি হবে? 1/f = 1/u + 1/v। তো এটা আমি একটু ছবি এঁকে দেখে দিচ্ছি। তো এই হচ্ছে একটা আমি নিলাম কনকেভ মিরর। এখানে আমি যদি বস্তু আঁকি সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ। তো এটা হচ্ছে পোল থেকে ইমেজের যে ডিসটেন্স সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ইউ। এবং এখান থেকে লাইট এখানে গিয়ে এই প্যারালালে গিয়ে যে পয়েন্ট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সেটাকে কি বলা হয়? ফোকাস। এবং এখান থেকে এই ডিসটেন্সটাকে কি বলা হয়? ফোকাল লেন্থ। ওকে, এবার সাপোজ ইমেজটা এখানে ফর্ম হচ্ছে, ঠিক আছে। তো এখানে তাহলে আমি এই পয়েন্ট থেকে ইমেজের ডিসটেন্স কোনটা পাবো? এইটা। তো এটাকে বলা হচ্ছে ভি। তাহলে ইউ মানে হচ্ছে বস্তুর যে ডিসটেন্স সেটাকে বলা হচ্ছে ইউ, ভি মানে হচ্ছে ইমেজ যেটা ফর্ম করেছে তার যে ডিসটেন্স সেটাকে বলা হচ্ছে ভি, এবং এফ মানে যে ফোকাল লেন্থ সেটাকে বলা হচ্ছে এফ। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এই যদি আমরা একটা গ্রাফ পেপারে দেখি তো এই অ্যাক্সিসটাকে আমরা কি দেখি? এই অ্যাক্সিসটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। সাপোজ এটা এক্স, এটা ওয়াই। তো এক্স অ্যাক্সিস বরাবর এটা কি হবে? এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস, এটা হবে পজিটিভ অ্যাক্সিস। আচ্ছা, উপরের দিকে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ, আর নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। তো আমরা যখন ম্যাথগুলো করব তখন আমরা দেখব যে ইউটা কোন দিকে আছে, ইউটা কি নেগেটিভ অ্যাক্সিসের দিকে আছে না পজিটিভ অ্যাক্সিসের দিকে আছে। ঠিক আছে, সেইভাবে আমরা সাইন কনভেনশন দেব। যেমন আমরা যদি বলি অবতল দর্পণ, তো অবতল দর্পণের ক্ষেত্রে ইউ সবসময় এই দিকে থাকে, অবতল বা উত্তল সবার ক্ষেত্রে ইউ এই দিকে থাকে। তো ইউটা দেখো কোন দিকে আছে, আমি যদি এর সাথে তুলনা করি বা কম্পেয়ার করি, ইউটা কি এই দিকে আছে? নেই। ইউটা কোন দিকে আছে? এই দিকে আছে। এইটাকে যদি আমি এরকম ধরি তো ইউটা কোন দিকে আছে? লেফট সাইডে আছে। তো লেফট সাইডে থাকা মানে এখানে সাইন কনভেনশন কি হবে? ইউ। তো আমরা যখন ম্যাথ করব তখন ইউর যে ভ্যালু থাকবে তার আগে কি বসাবো? নেগেটিভ বসাবো। ঠিক আছে, এবার সিমিলার ভাবে এটাও তাই, যে ইমেজ ফরমেশন হচ্ছে তার ক্ষেত্রে সাইন কনভেনশন দেখতে হবে যে ইমেজটা কোন দিকে আছে, লেফটে আছে না রাইটে আছে। যদি লেফটে থাকে তাহলে ইমেজ ফরমেশন কি হবে? নেগেটিভ হবে। এবং ফোকাল লেন্থটাও দেখতে হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে। যদি এদিকে ইমেজ ফরমেশন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? পজিটিভ হবে। তো এই হচ্ছে সাইন কনভেনশন। ঠিক আছে, যে কিভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিররের ফর্মুলা চলে গেল 1/f = 1/u + 1/v। আচ্ছা, এবার হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কি বলছে? দ্য ম্যাগনিফিকেশন produced by mirror is defined as the ratio of height of image form to the height of object. এবার দেখো যে ইমেজটা ফর্ম হয়েছে, যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তার একটা হাইট আছে, ঠিক আছে, এবং বস্তু যেটা আছে তার একটা নিজস্ব হাইট বা উচ্চতা আছে। তো ম্যাগনিফিকেশন কাকে বলছে? ম্যাগনিফিকেশন বলছে যে ইমেজটা তৈরি হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে তার যে হাইট এবং বস্তুর যে হাইট
দুটো রেশিওকে বলা হচ্ছে ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশনকে কি দিয়ে ডিনোট করে? m দিয়ে ডিনোট করে। তাহলে m ইকুয়ালস টু কি লিখতে পারি? m ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই কি হবে? বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই হচ্ছে বস্তুর উচ্চতা। তাহলে m ইকুয়ালস টু যদি ফর্মুলা আকারে লিখি তাহলে কি হবে? m ইকুয়ালস টু i বাই কি হবে? o। i মানে হচ্ছে ইমেজের যে হাইট সেটাকে বলা হচ্ছে i, আর অবজেক্টের যে হাইট সেটাকে আমি ধরলাম o। আর এটা যদি আমি v আর u দিয়ে লিখতে যাই তাহলে ফর্মুলাটা হবে -v বাই u, এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। m ইকুয়ালস টু i বাই o ইকুয়ালস টু -v বাই u। ওকে, নেক্সট চলে আসি আমরা আজকে পড়বো যেটা আজকে ছিল সেটা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন মানে হচ্ছে প্রতিসরণ। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম প্রতিফলন, সেটা কি ছিল? সেম মিডিয়াম ছিল। এইখানে এরকম আলো আসছিল, দিয়ে এখানে বেড হয়ে কোথায় চলে যাচ্ছে? এদিকে চলে যাচ্ছিল। এটাকে আমরা বলছিলাম ইনসিডেন্ট রে, এটাকে আমরা বলছিলাম রিফ্লেক্টেড রে, এবং মাঝখানে যেটা আসছিল সেটা হচ্ছে লম্ব বা নরমাল ছিল। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা রিফ্লেকশনে কি করেছিলাম? সেম মিডিয়াম নিয়েছিলাম। বাট এক্ষেত্রে যদি দুটো আলাদা মিডিয়াম নেওয়া হয়, ফার্স্ট মিডিয়ামটা কি নেওয়া হয়েছে? মিডিয়াম 1, তারপর কি নেওয়া হয়েছে? মিডিয়াম 2। আলাদা যদি দুটো মিডিয়াম নেওয়া হয় তাহলে কি দেখা যাচ্ছে? আলোটা এখানে আসছে, এখানে এসে পড়ে কোথায় চলে যাচ্ছে? মিডিয়াম 1 থেকে যখন মিডিয়াম 2 তে চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি এটা এইদিকে আসার কথা ছিল, কিন্তু না এসে কি হচ্ছে? সামান্য পরিমাণ বেঁকে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ধর্মটা, এটাকে কি বলা হচ্ছে? রিফ্র্যাকশন অফ লাইট। Refraction is the bending of wave when it passes from one medium to another medium. The bending is caused due to the difference in density between two substances. তো কি বলছে? আলো যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে আসছে তো আলোটা কি হচ্ছে? এই যে বেন্ড হয়ে যাচ্ছে, হয় এদিকে সরে যাবে না এদিকে সরে যাবে। এই প্রপার্টিটাকে কি বলা হচ্ছে? এই প্রপার্টিটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। এবং যে আলোটা এসে পড়ছে ফার্স্ট সেটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট রে, এবং যেটা এরকম বেন্ড হয়ে বেরিয়ে চলে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? রিফ্র্যাক্টেড রে। এবং এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে i, আর যেটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে রয়েছে সেইটা যে নরমালের সাথে যে অ্যাঙ্গেল পড়ছে এটা নরমাল। তো নরমালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেল পড়ছে সেটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এবং এই নরমালের সাথে এই রিফ্র্যাক্টেড রে যে অ্যাঙ্গেল পড়ছে সেটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা এখানে স্নেলস ল, এবার হচ্ছে স্নেলস ল করতে হবে আমাদের। আচ্ছা, ফার্স্ট স্নেলস ল কি বলছে? ল অফ রিফ্লেকশন। তো ল অফ রিফ্লেকশন কি বলছে? যে রিফ্র্যাক্টেড রে, ইনসিডেন্ট রে এবং নরমাল সেটা কি হবে? সেম প্লেনে থাকতে হবে, একই তলে থাকতে হবে। তল মানে হচ্ছে আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম তল মানে। তো এই যে ইনসিডেন্ট রেটা পড়ছে এবং এটা যে রিফ্র্যাক্টেড হচ্ছে, যে টুয়ার্ডস দূরে চলে গেল, তো এক্ষেত্রে কি দেখা যাবে? এই তিনটে ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে এবং এই যে নরমালটা আছে এদের কি হবে? সেম প্লেনে তৈরি হবে। এবং আরেকটা কি হচ্ছে? নেক্সট যে কন্ডিশন আছে sin i বাই sin r ইকুয়ালস টু কি হবে? কনস্ট্যান্ট। মানে মাঝখানে যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এবং এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, এই দুটো সবসময় কি হবে? ধ্রুবক হবে। এই দুটো যদি সাইন অ্যাঙ্গেল নিয়ে সবসময় কি হবে? এটা ধ্রুবক হবে। ওকে, এটা ছিল হচ্ছে স্নেলস ল। রিফ্র্যাকশনের যে স্নেলস যে লটা দিয়েছিল সেটা ছিল এটা। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে পিকচারটা দেখা যাচ্ছে। তো ফার্স্ট এটা হচ্ছে মিডিয়াম 1, এটা হচ্ছে মিডিয়াম 2। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? এখানে একটা আলো এসে পড়ছে, এবং যেহেতু মিডিয়াম চেঞ্জ করেছি আলোটা এই পথে আসার কথা ছিল, বাট এটা কি হয়েছে? এটা এদিকে বেন্ড করে গেছে, সামান্য সরে গেছে, এতটুকু পরিমাণ সরে গেছে। তো এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলা হচ্ছে। এবার এই যে অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং এই যে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, তো বলছে এদের যে সাইনের অনুপাত হবে সেটা কি হবে? ধ্রুবক হবে। এটা হচ্ছে স্নেলসের ল। ওকে, রিফ্র্যাক্টেড ইন্ডেক্স। Refractive index, also called the index of refraction, enables us to know how fast light travels through the material medium. তো তার মানে এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের করতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কি হচ্ছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাকে কি দিয়ে প্রকাশ করছে? মিউ। এটাকে কি দিয়ে লেখা হয়? মিউ দিয়ে লেখা হয়। ঠিক আছে, তো এটা কাকে বলছে? বলছে লাইট একটা মিডিয়ামের মধ্যে দিয়ে কত স্পিডে যাচ্ছে বা কত স্পিডে যাচ্ছে না সেইটা যেটা দিয়ে মাপা হয় সেটাকে কি বলা হচ্ছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং যেটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? মিউ দিয়ে।
ওকে, সাপোজ ধরো এখানে একটা মিডিয়াম রয়েছে এখানে একটা মিডিয়াম রয়েছে, তো এটা ধরো মনে করো অনেক ডেন্সার মিডিয়াম, মানে একটা ঘন মাধ্যম, আর এটা ধরো লঘু মাধ্যম। ওকে, তো এখানে মলিকুলার কণাগুলো এরকম হিজিবিজি ভাবে রয়েছে, মানে একটা প্যাকড রয়েছে যেহেতু ঘন মাধ্যম, আর এখানে মলিকুলার কণাগুলো কি হচ্ছে অনেক দূরে দূরে রয়েছে। তো লাইট রে যদি আমি এর মধ্যে দিয়ে পাস করি এবং বোথ এর মধ্যে দিয়ে পাস করি, তো দেখা যাবে কি ঘন মাধ্যমের মধ্যে দিয়ে যখন লাইট যাবে তখন কি হবে, তখন স্পিডটা কি হবে আস্তে আস্তে কমে যাবে, যেহেতু ঘন মাধ্যম মলিকুলগুলো কি হচ্ছে প্যাকড অবস্থায় রয়েছে, কাছাকাছি রয়েছে, তো তার জন্য এখানে লাইটের স্পিড কি হবে কমে যাবে। এবং এখানে যেহেতু লঘু মাধ্যম, তো এর মধ্যে দিয়ে কি স্পিডটা অনেক বেড়ে যাবে। তো এই যে স্পিড কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে লাইটের, সেটা আমরা কি দিয়ে ডিনোট করছি, রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তার মানে আমরা কি বলতে পারি, যদি ডেনসিটি বাড়ে, অপটিক্যাল ডেনসিটি যদি বাড়ে, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি হবে, বাড়বে। অপটিক্যাল ডেনসিটি বাড়লে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাড়বে। এবার রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি বাড়ে, তার মানে কি এটা ঘন মাধ্যম, অপটিক্যাল ডেনসিটি বেশি মানে এটা ঘন মাধ্যম, এবং এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি, তার মানে এখানে লাইটের স্পিড কি হবে, লাইটের স্পিড হচ্ছে কমে যাবে। তাহলে লাইটের যে স্পিড হবে সেটা কি হবে, কমে যাবে। তার মানে এখান থেকে কি জানতে পারলাম, যে অপটিক্যাল ডেনসিটি বাড়লে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাড়ে, তাহলে স্পিড কমে যায়। আর যদি লঘু মাধ্যম নিই, লঘু মাধ্যমের ক্ষেত্রে কি হবে, অপটিক্যাল ডেনসিটি কি হবে, কম হবে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি হবে, কম হবে, তাহলে স্পিড কি হবে, স্পিড হচ্ছে বেড়ে যাবে। যেহেতু লঘু মাধ্যম, তার মানে সহজে আলোর মধ্যে কি করতে পারবে, পাস করতে পারবে, তো স্পিড হচ্ছে বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, তাহলে স্পিড বেড়ে গেল। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটা দুই রকম হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। তো অ্যাবসলিউট যেটা, অ্যাবসলিউট মানে কি, যেটা হচ্ছে অ্যাবসলিউট মানে যেটা একদম নির্দিষ্ট। তার মানে কি বলছে, আলো যদি কোনো এয়ার থেকে অন্য কোনো মাধ্যমে যায়, বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, আলো যদি বায়ু মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, সেই যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট। আর আলো যদি দুটো মিডিয়াম, ধরো আলো হচ্ছে ফার্স্টে ওয়াটার মিডিয়ামে ছিল, ওয়াটার মানে হচ্ছে জল, ফার্স্টে জল মাধ্যম থেকে কোথায় গেছে, গ্লাস মিডিয়ামে গেছে। তো আলো যদি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে প্রবেশ করে, সেখানে স্পিডটা যেটা দিয়ে দেখা হবে সেটাকে বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স। আর আলো যদি এয়ারের সাপেক্ষে আমি কোনো মিডিয়ামে কাউন্ট করি, সেটাকে কি বলবো, অ্যাবসলিউট। এয়ারের সাপেক্ষে যখনই হবে সেটা অ্যাবসলিউট হয়ে যাবে, আর একটা মাধ্যমের সাপেক্ষে যখন আরেকটা মাধ্যম দেখবো তখন সেটাকে বলবো আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে এই অ্যাবসলিউটটাকে কিভাবে লিখবো, ধরো সাপোজ আলো এয়ার থেকে কোথায় গেছে, গ্লাসে গেছে, তো এটাকে কিভাবে লিখবো, এটা এইভাবে লিখবো মিউ এ জি, ঠিক আছে। তাহলে যেটা আগে ছিল সেটাকে আগে লিখবো, যেটা পরে ছিল সেটা পরে লিখবো, এটা সাফিক্সে লিখতে হবে, নিচে হবে। তো এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে, তাহলে এইভাবে লিখবো মিউ জি বাই মিউ এ, মিউ জি বাই মিউ এ, এটাই হচ্ছে সূত্র, মিউ জি বাই মিউ এ। এবার ধরো আমি বললাম আলো ওয়াটার থেকে গ্যাসে গেছে, তাহলে কি লিখবো, মিউ, এখানে ওয়াটার আর এখানে গ্লাস, এটাকে ভেঙে লিখলে কি লিখবো, মিউ জি বাই মিউ ডাব্লিউ, মিউ জি বাই মিউ ডাব্লিউ। তো এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটির সাথে কি সম্পর্ক, মিউ ইকুয়ালস টু কি হয়, সি বাই ভি, মিউ ইকুয়ালস টু কি হয়, সি বাই ভি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি। এই সিটা কি, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হচ্ছে যে মিডিয়ামটা তুমি নেবে সেই মাধ্যমে যে লাইট আছে তার গতিবেগ, ঠিক আছে। তাহলে এখানে দেখো মিউ এর সাথে ভি এর সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় চলে এসেছে। এখানে মিউ এর সম্পর্ক কি, ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমরা কি দেখেছি, একটু আগেও দেখেছি, যদি অপটিক্যাল ডেনসিটি বাড়ে তাহলে মিউ বাড়বে, স্পিড তাহলে কি হবে, কমে যাবে। তো এই সূত্র থেকে সেটা প্রমাণিত, ঠিক আছে। অপটিক্যাল ডেনসিটি যদি বাড়ে তাহলে মিউ বাড়বে, আর মিউ বাড়বে ভি কি হবে, কমে যাবে, কারণ এখানে কি আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে সূত্রটা কি হবে, মিউ প্রপোর্শনালটা কি হবে, 1/v, ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটা ছিল পুরো রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ওকে, তো নেক্সট চলো দেখা যাক। আচ্ছা, এটা একটা জিনিস এখানে বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে স্নেলস ল। রিফ্র্যাক্টিভ ইনডেক্স সম্পর্কে স্নেলস এর একটা সূত্র আছে, তো সেটা দেখে নাও। সেটা হচ্ছে কি ছিল, এই ধরো একটা, এটা হচ্ছে মিডিয়াম 1, মিডিয়াম 1, আর এটা হচ্ছে মিডিয়াম 2। তো এখানে ধরো আলো পড়েছে এখানে, ওকে, ইনসিডেন্ট রে এখানে ধরো কি আসবে, নরমাল। তো এখানে রিফ্লেকশনের পর এখান থেকে ধরো বেরিয়ে চলে গেছে, এইদিকে বেন্ড করে গেছে। তো এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ রে। এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল আর। ওকে, তো এখানে এই মিডিয়ামের ধরো রিফ্র্যাক্টিভ ইনডেক্স μ1 আর এটা μ2। তাহলে স্নেলের সূত্র কি ছিল, স্নেলের সূত্র ছিল μ1 ইনটু যেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স নেব সেই মাধ্যমের কোণ নেব। তাহলে এই মাধ্যমের কোণ কোনটা, i, তাহলে μ1 ইনটু sin i, μ1 ইনটু sin i ইকুয়ালস টু কি হবে, μ2
ইনটু sin r। এটা ছিল হচ্ছে স্নেলসের ল, ঠিক আছে। তাহলে যেই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইনডেক্স নেব সেই মাধ্যমে কি নেব, sin এর কোণ নেব, তাহলে μ1 ইনটু sin r ইনটু কি হবে μ2 ইনটু sin r। ওকে, নেক্সট চলো। নেক্সট এটা দেখো টাইপ অফ রিফ্রাকশন, ঠিক আছে। রিফ্রাকশনের কি কি টাইপ হতে পারে? তো এটা হচ্ছে দুটো টাইপ আছে, একটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়, একটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়। তো ঠিক আছে, ফার্স্টে দেখো রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে গেছে। রেয়ার মানে হচ্ছে লঘু মাধ্যম আর ডেন্সার মিডিয়াম হচ্ছে ঘন মাধ্যম। তো লঘু থেকে যখন ঘনতে আসবে, তো লঘু থেকে ঘনতে আসবে মানে লাইটের স্পিড কি হবে, কমে যাবে, এবং তখন কি হবে, এই যে রেটা আছে কি হবে, নরমালের দিকে বেঁকে যাবে, ঠিক আছে, বেন্ড টুয়ার্ডস নরমাল, ঠিক আছে। নরমাল মানে এটা এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে বেঁকে চলে গেছে, এই নরমালের দিকে বেঁকে গেছে, ঠিক আছে। আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে কি হবে, যদি ডেন্সার থেকে হচ্ছে তোমার রেয়ার মিডিয়ামে যায়, যদি ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যায় তখন কি হবে, ডেন্সার থেকে রেয়ার গেলে এই অ্যাঙ্গেলটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ লঘু মাধ্যমে যাচ্ছে, তো এটা কি হবে, নরমাল থেকে অনেক বেশি দূরে সরে যাবে। এই দুটো টাইপের রিফ্রাকশন আছে। এটা হচ্ছে রিফ্রাকশনের কিছু एग्जांपल আছে। ধরো তুমি জলের মধ্যে কোনো একটা পেনকে ডুবিয়ে দিলে, ঠিক আছে, তো তুমি কি দেখবে, তুমি বাইরে থেকে কি দেখবে, যে পেনটা অনেক বেশি উপরে উঠে আসছে বলে মনে হবে। তো এরকম কেন মনে হয় আমাদের? তো এই ধরো একটা পেন নিয়েছি, ঠিক আছে, তো পেন থেকে যে আলো, তাহলে এইটা একটা মাধ্যম নিয়েছে, এটা হচ্ছে জল, আর উপরে কি আছে, এয়ার আছে। তাহলে এয়ার আর জলের মধ্যে কে বেশি ঘন মাধ্যম? জলটা তাহলে কি মাধ্যম, ঘন মাধ্যম, এয়ারটা কি লঘু মাধ্যম। ওকে, তাহলে আলো যখন কি হচ্ছে, আলো এখান থেকে যাচ্ছে, তাহলে আলো ঘন মাধ্যম থেকে কোথায় যাচ্ছে, লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হলে এখানে যদি আমি একটা নরমাল আঁকি, তাহলে কি হবে, ঘন থেকে লঘুতে যায় যখন যায় তখন কি হয়, রিফ্র্যাক্টেড যে রেটা হয় সেটা কি হয়, সেটা নরমাল থেকে অনেক বেশি দূরে সরে যায়। তো এইভাবে দূরে সরে গেল, এটা অ্যাকচুয়ালি এই পথে যাওয়ার কথা ছিল, বাট এটা দূরে সরে গিয়ে এই পথে যাচ্ছে, ঠিক আছে। এইবার যে রিফ্র্যাক্টেড রেটা এই পথে চলে যাচ্ছে, এবং এই রেটা যদি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে, পেনটা কোথায় যাচ্ছে, এই পজিশনে দেখা যাচ্ছে, পেনের যে শেষ প্রান্ত সেটা কোথায় দেখা যাচ্ছে, এই পজিশনে দেখা যাচ্ছে। এবার আমার চোখ এখান থেকে বুঝতে পারছে না, ওর বোঝার ক্ষমতা নেই যে পেন থেকে এই আলোটা এসে এখানে রিফ্র্যাক্টেড হয়ে এদিকে দূরে সরে গেছে। ও কোথায় দেখতে পাচ্ছে, ও পুরোপুরি একদম সোজাসুজি দেখতে পাচ্ছে, পেনের যে শেষের প্রান্তটা ছিল সেটা এইখানে দেখা যাচ্ছে। তো সেই জন্য পেনটাকে কি দেখা যাচ্ছে, অনেক বেশি উপরে উঠে আসছে মনে হচ্ছে। সিমিলার ভাবে তুমি যদি জলের মধ্যে কোনো কয়েন ডুবিয়ে দাও, সেক্ষেত্রে মনে হবে কয়েনটা যেন উপরে উঠে আসছে, তো এই জন্য জাস্ট কয়েনটা উপরে উঠে আসছে মনে হয়। আচ্ছা, আর কি এক্সাম্পল আছে, আরেকটা আছে হচ্ছে স্টার টুইঙ্কেলিং, ঠিক আছে, তারা যে চকচক উজ্জ্বল করে, উজ্জ্বলতা দেখায়, সেটা কিসের জন্য দেখা যায়, রিফ্রাকশন। অনেকবার পরীক্ষায় এসেছে এটা। আরেকটা কি আছে, লুমিং এন্ড মিরাজ। মিরাজ মানে হচ্ছে তোমার মরুভূমির যে মরীচিকা, এটা শুধুমাত্র রিফ্রাকশন না, মিরাজের জন্য আরেকটা জিনিস দাঁড়িয়ে আছে, টোটাল ইন্টারনাল রিফ্রাকশন, সেটা আমি পরের দিন পড়াবো, ঠিক আছে। তো এখানে এইটুকু মনে রাখো, মিরাজের প্রপার্টিটা ইউজ করা হয়, সেটা হচ্ছে রিফ্রাকশনের উপর বেস করে ওই প্রপার্টিটা ইউজ করা হয়। আচ্ছা, রেনবো মানে হচ্ছে রামধনু, আকাশে যে রামধনু দেখি সেটাও কি দেখা যাচ্ছে, রিফ্রাকশনের জন্য হচ্ছে। তো এগুলো হচ্ছে রিফ্রাকশনের এক্সাম্পল। নেক্সট দেখে নাও যে কোন মাধ্যমের সাপেক্ষে কার কত রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো ফার্স্টে দেখো ভ্যাকুয়ামের ক্ষেত্রে দেখে আছে, ভ্যাকুয়াম মানে এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1, ঠিক আছে। ওয়াটার হচ্ছে 1.30, গ্লাসের হচ্ছে 1.5, ডায়মন্ডেরটা দুইবার পরীক্ষায় দিয়েছে 2.4, ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 2.4। তো যত আমরা দেখো যত ডেন্সার মিডিয়ামে যাচ্ছে তত কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের মান বাড়ছে, কারণ আমরা বলেছিলাম অপটিক্যাল ডেনসিটি বাড়লে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি হবে, বাড়বে। তো এইটুকু ছিল আজকে আমাদের ভিডিও, রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবং রিফ্রাকশন অফ লাইট। টোটালটা আমরা শেষ করে দিলাম। তোমরা কন্টিনিউ করো, নেক্সট ক্লাসগুলো দেখো, এবং এই ক্লাসটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে দিও। আর অফলাইন ক্লাসে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও আমাদের নাম্বারে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।